আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আমেরিকার সমর্থনে বাংলাদেশে ভারত আমেরিকার সমর্থনে ভারত বাংলাদেশে বড়সড় কোনো অভিযানে নামতে পারে, সেইটাকে মাথায় রেখে দিয়ে চীনের সাথে একটা ত্রিদেশীয় জোট করেছে। কিন্তু মুশকিলটা হচ্ছে, বাংলাদেশ যেমন আমেরিকাকেও এড়িয়ে যেতে পারবে না, তেমনি পাকিস্তানও এড়িয়ে যেতে পারবে না। আর চীন যদি বাংলাদেশে ভারত কোনো সামরিক অভিযান করে, তাহলে চীন এগিয়ে আসতে পারবে না। চীনের অর্থনীতি এবং এখন তার সামরিক ক্ষমতা প্রশ্নের মুখে এসে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে তবু ওই যে ভারত বিরোধিতা, তার জন্যই চেষ্টা করছে। তিনটে জোট হয়েছে: ইউনূসের সরকার, পাকিস্তান সরকার এবং চীন সরকার। কিন্তু আমেরিকা ভারতের সাথে একেবারে সক্ষম যে আসবে, একদম প্রত্যক্ষভাবে ভারতের সাথে যুদ্ধে জড়িয়ে পড়বে, মানে ভারতের সমর্থনে বাংলাদেশে ঝাঁপিয়ে পড়বে, এমন কথা ভাবার কোনো কারণ নেই, তার দরকারও নেই। আমেরিকা শুধু যেটা করবে সেটা সেটা ভারতের যে কোনো ব্যবস্থাকেই সমর্থন করে যেতে হবে তাদের। কারণ এই সমর্থন করা ছাড়া তাদের সামনে এই এই দক্ষিণ এশিয়ায় ভারত ছাড়া তাদের সামনেও কোনো গতি নেই। পাকিস্তানকে যতই তোল্লাই দিক পেছন থেকে, তাতে বড় কোনো লাভ হবে না। ৩রা জানুয়ারি যেদিন ভেনেজুয়েলায় হঠাৎ আক্রমণ চালিয়ে প্রেসিডেন্ট মাদুরোকে তুলে নিয়ে এলো আমেরিকার সেনা, ঠিক সেই দিনই পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী কাম উপপ্রধানমন্ত্রী ইসাক দার গিয়ে পৌঁছলেন বেজিংয়ে, চীনে। এবং ৩ থেকে ৫ তারিখ, ৩, ৪, ৫ এই ৩ দিন তাদের মধ্যে বেশ কয়েক দফা বৈঠক হয়। এবং এই বৈঠকের সঙ্গে ভেনেজুয়েলার সম্পর্ক, কিভাবে এই বৈঠককে চীন এবং পাকিস্তানকে এভাবে কাছে আনলো, আবার একই সাথে ভারতকেও কিভাবে আমেরিকার কাছে নিয়ে গেল, এই বিষয়টি নিয়ে এখনকার আলোচনা। ভেনেজুয়েলার রাষ্ট্রপতি নিকোলাস মাদুরোকে আমেরিকার কিডন্যাপ করার ঘটনায় ভারতের প্রতিক্রিয়া আপনারা সবাই জানেন, বেশ নরম এবং সতর্ক। কেন এত নরম এবং সতর্ক প্রতিক্রিয়া দিল ভারত, এই প্রশ্ন সারা বিশ্ব জুড়ে। যেখানে ব্রিক্স অন্তর্ভুক্ত দেশগুলো আমেরিকার এই কাজের তীব্র নিন্দা করেছে, সেখানে ব্রিক্সের বর্তমান চেয়ারম্যান হয়ে ভারত কেন নিন্দার ভাষা ব্যবহার করলো না, এমন প্রশ্নও উঠছে। তাহলে কি রাশিয়া থেকে দূরত্ব তৈরি করছে ভারত? আমরা এই কথাটা নিয়ে আলোচনা করব। যে কি, প্রথম কথা দেখুন, আন্তর্জাতিক রাজনীতিতে ভারত এখন সত্যিকারের জোট নিরপেক্ষ ভূমিকা নিয়ে চলছে। জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধী এদের সময়ে ভারত যতই বলুক জোট নিরপেক্ষ ছিল, কিন্তু আসলে ভারত ছিল তখন সোভিয়েত রাশিয়ার ব্লকের দিকে ঝুঁকে। ভারতের জাতীয় স্বার্থের পক্ষে কিন্তু এখন যেটা হওয়া উচিত, অর্থাৎ জোট নিরপেক্ষ, আমাদের ভারতের জাতীয় স্বার্থে যেটা ভালো মনে হবে সেটাই করবে ভারত, এই নীতিতে এখন চলছে। এই জন্য কখনো মনে হয় ভারত রাশিয়ার কাছাকাছি, যেমন ধরুন আমেরিকার নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে রাশিয়া থেকে সস্তা সস্তা ক্রুড অয়েল যখন কেনা শুরু করলো, ভারত কিনতে লাগলো, তখন দেখা গেল সবাই বলেছে যে ভারত রাশিয়ার দিকে। আবার কখনো ভারতের ভূমিকা এমন যে মনে হবে ভারত আমেরিকার কাছে। ইরান যখন বোমা ফেললো ইরানে যখন বোমা ফেললো আমেরিকা, তখনও ভারত নিন্দা করেনি সেভাবে। আর ভেনেজুয়েলার ঘটনায় ভারতের নরম প্রতিক্রিয়া তো একেবারে সাম্প্রতিকতম উদাহরণ। ভেনেজুয়েলার কাণ্ডে ভারতের এমন অবস্থানের পেছনে বড় কারণ, সেটা হচ্ছে, একটা তো হচ্ছে যে অর্থনীতি এবং জ্বালানি নিরাপত্তা,
এর সঙ্গেও দক্ষিণ এশিয়ায় ভারতের নতুন করে জোটবন্দি হওয়াটাও এর একটা কারণ। ভারতের তাই মাদুরোর ব্যাপারে এই মেপে পা ফেলা বা কূটনৈতিক নীরবতার পেছনে তিনটি প্রধান স্বার্থ কাজ করছে। এখানে প্রথমে যাই যে আর্থিক ব্যাপারে ভারতের কি লাভ হবে সেই ব্যাপারটার দিকে প্রথমে যাই। আপনারা জানেন, অনেকেই জানেন, আবার সেভাবে প্রচারিত হয়নি যে প্রায় $1 বিলিয়ন সেটা নিকোলাস মাদুরোর শাসন আমলে ভারতের সরকারি তেল কোম্পানিগুলোর পাওনা ছিল। সেই পাওনাটা নিকোলাস মাদুরো দিচ্ছিলেন না বেশ কয়েক বছর ধরে। সরকার পরিবর্তন হলে এই টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা একটা তৈরি হয়েছে। ভারতের যে অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কমিশন, বিদেশ, এটা মানে সংক্ষেপে যাকে বলা হয় OVL, তারা ভারতের এই OVL মানে অয়েল বিদেশ লিমিটেড, ONGC বিদেশ লিমিটেড, এরা ভেনেজুয়েলার সান ক্রিস্টোবাল তেল ক্ষেত্রে এদের 40% মালিকানা আছে। 2014 সাল পর্যন্ত লভ্যাংশ বাবদ তাদের পাওনা ছিল প্রায় $536 মিলিয়ন। এর পরবর্তী বছরগুলোতে মাদুরো সরকার কোনো অডিট করতে দেয়নি এবং সেই পাওনা টাকাটাও ভারতকে দেয়নি। সব মিলিয়ে এই বকেয়া বা পাওনার পরিমাণ প্রায় $1 বিলিয়ন, যেটা ভারতীয় মুদ্রায় এখন প্রায় 10,000 কোটি টাকার কাছাকাছি। মাদুরো ক্ষমতায় থাকাকালীন এই টাকা ফেরত পাওয়া অসম্ভব ছিল। এখন আমেরিকার নিয়ন্ত্রণে বা নতুন সরকারে নিষেধাজ্ঞা উঠে গেলে ভারত আশা করছে তারা তেল বিক্রির লভ্যাংশ হিসেবে এই বকেয়া টাকা আদায় করতে পারবে। দ্বিতীয়ত, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড, যেটা মুকেশ আম্বানির কোম্পানি, এবং অন্যান্য রিফাইনারির একটা বড় স্বার্থ আছে ভেনেজুয়েলাতে। ভারতের তেল কোম্পানিগুলোর জন্য ভেনেজুয়েলা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ওই যে ভারী অপরিশোধিত তেল, হেভি ক্রুড অয়েল যেটাকে বলা হয়, সেটা করবার সক্ষমতা ভারতীয় রিফাইনারিগুলোর রয়েছে, অন্য জায়গায় সেরকম নেই। মুকেশ আম্বানির রিলায়েন্স একসময় ভেনেজুয়েলার তেলের অন্যতম বড় ক্রেতা ছিল। আমেরিকার নিষেধাজ্ঞার কারণে মাদুরোর আমলে তারা সরাসরি তেল কিনতে পারছিল না। এখন আমেরিকাপন্থী সরকার এলে নিষেধাজ্ঞা উঠে যাবে এবং রিলায়েন্স আবার কম দামে সরাসরি তেল আমদানি করতে পারবে। IOC এবং অয়েল ইন্ডিয়াও তাদের ব্যবসা বাড়াতে পারবে। মনে রাখবেন, ভেনেজুয়েলার যে কারাবোবো 1 যে প্রজেক্ট আছে, সেখানে ইন্ডিয়ান অয়েল এবং অয়েল ইন্ডিয়ার বড় টাকা বিনিয়োগ করা আছে। মাদুরোর সময়ে এই প্রজেক্টগুলো প্রায় বন্ধ হয়ে গিয়েছিল, নতুন ব্যবস্থায় এবার আবার চালু হতে পারবে। তৃতীয়ত, চীনের প্রভাব কমানো। মাদুরো সরকারের আমলে ভেনেজুয়েলায় তেলের ওপরে চীনের একচেটিয়া অধিকার ছিল। চীন ভেনেজুয়েলাকে প্রচুর ঋণ দিয়েছিল এবং সেই ঋণের বদলে তারা তেল নিত। ফলে ভারত চাইলেও তেল বা নিজেদের পাওনা টাকা পাচ্ছিল না, কারণ তেল আগে চীনে চলে যাচ্ছিল। এখন আমেরিকা ভেনেজুয়েলার নিয়ন্ত্রণ নেওয়ায় চীনের সেই একচেটিয়া প্রভাব খর্ব হবে। ভারত মনে করছে নতুন সরকার চীন থেকে দূরত্ব রাখবে এবং ভারত ও আমেরিকার কোম্পানিগুলোকে অগ্রাধিকার দেবে তেল বিক্রির ব্যাপারে। তাহলে বোঝা গেল কি কেন এই নরম প্রতিক্রিয়া? সহজ কথায়, মাদুরো সরকার ভারতের জন্য লাভজনক ছিল না। তারা ভারতের পাওনা টাকা দিচ্ছিল না এবং তেল সরবরাহ করতে দিচ্ছিল না চীনের চাপে। উল্টো দিকে আমেরিকার এই টেক ওভারের ফলে এখন যেটা হবে সেটা হলো ভারত তার $1 বিলিয়ন ফেরত পাবে। রিলায়েন্স ও সরকারি কোম্পানিগুলো আবার সেখানে সস্তায় তেল পাবে। ভেনেজুয়েলায় চীনের দাপট কমবে। আর তাই
ভারত সরকার আবেগের বশবর্তী হয়ে মাদুরোর পক্ষে কথা না বলে নিজেদের জাতীয় ও আর্থিক স্বার্থ রক্ষা করার জন্য সতর্ক প্রতিক্রিয়া জানিয়েছে। ভেনেজুয়েলা থেকে তেল আমদানি আবার শুরু হলে ভারত ভূ রাজনৈতিক এবং অর্থনৈতিক দুই দিক থেকেই লাভবান হবে। রাশিয়ার উপর নির্ভরতায় হ্রাস পাবে। ইউক্রেন অলরেডি রাশিয়ার থেকে প্রায় 30% তেল কেনা, সেটা কম করে দিয়েছে ভারত। ইউক্রেন যুদ্ধের পর থেকে ভারত রাশিয়ার তেলের ওপরে খুবই নির্ভরশীল হয়ে পড়েছিল, কিন্তু আন্তর্জাতিক রাজনীতিতে পুটিং অল এগস ইন ওয়ান বাস্কেট, অর্থাৎ এক ঝুড়িতে সব ডিম রাখাটা বিপজ্জনক। ভেনেজুয়েলার তেল আসা শুরু হলে ভারত রাশিয়ার ক্রুড অয়েলের ওপরে নির্ভরতা কমাতে পারবে। এর ফলে আমেরিকার সঙ্গে ভারতের সম্পর্ক আরও মসৃণ হবে, কারণ আমেরিকা দীর্ঘদিন ধরেই চাইছে ভারত যেন রাশিয়ার উপর নির্ভরতা কমায়। আমেরিকার বাণিজ্য শুল্ক, যেটা 2026 সালে ডোনাল্ড ট্রাম্পের মতো ব্যবসায়ী মানসিকতার কেউ ক্ষমতায় থাকলে তিনি সবসময় ডিলিংয়ে বিশ্বাসী, লেনদেনে। ভারত যদি ভেনেজুয়েলার তেল কেনে, যা এখন আমেরিকার নিয়ন্ত্রণে, তাহলে আমেরিকা খুশি হবে। রাশিয়ার থেকে তেল কিনবে বলে, তাহলেও আমেরিকা খুশি হবে। এর বিনিময়ে ভারত আমেরিকার কাছে বাণিজ্য শুল্ক বা ট্যারিফ কমানোর যে দাবি যে আলোচনা করছে, সেই আলোচনা ভারতের পক্ষে আসবে। ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, আমেরিকার সঙ্গে যে মুক্ত বাণিজ্য চুক্তি, এই আলোচনা অনেক দিন ধরে চলছে। ভেনেজুয়েলা ইস্যুতে ভারতের এই নরম অবস্থান এবং তেল কেনার আগ্রহ আমেরিকার জন্য সুবিধাজনক। ফলে ট্রাম্প প্রশাসন ভারতের সঙ্গে এফটিএ স্বাক্ষরের ব্যাপারে আরও নমনীয় হতে পারে। অর্থাৎ ভেনেজুয়েলার তেল ভারতের জন্য আমেরিকার সাথে দর কষাকষির একটা বড় হাতিয়ার হয়ে উঠবে। দ্বিতীয়ত, আরেকটা বড় কারণ, অপারেশন সিন্দুর এবং চীনা অস্ত্রের ব্যর্থতা, সেটা প্রমাণ হয়ে গেছে ভেনেজুয়েলাতে। অপারেশন সিন্দুর বা যেটা ভারতের সাথে হলো গত মে মাসে পাকিস্তানের, আবার এরপরে এখন বর্তমানে যে মাদুরোর বিরুদ্ধে যে অ্যাবসলিউট রিজলভ যে প্রোগ্রাম করলো, যা দিয়ে মাদুরোকে তুলে নিয়ে আসা হলো, আমেরিকার সেই এই অপারেশনে ভেনেজুয়েলার প্রতিরোধ ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছিল। মনে রাখবেন, ভেনেজুয়েলাকে মূলত অস্ত্রশস্ত্র সমস্ত কিছু এটা সাপ্লাই করত চীন, যেমনভাবে পাকিস্তানকে করেছে, যেমনভাবে বাংলাদেশকে করেছে। সুতরাং চীনা অস্ত্রে এই প্রতিরোধ ব্যবস্থা ভেনেজুয়েলার পুরোপুরি ভেঙে গিয়েছিল। এর ফলে চীনা অস্ত্রের গুণগত মান নিয়ে বড় প্রশ্ন তুলেছে। কেন চীনা অস্ত্র ব্যর্থ হলো ভেনেজুয়েলাতে, যেটা অপারেশন সিন্দুরেও হয়েছিল? কারণ ভেনেজুয়েলা তাদের আকাশসীমা রক্ষার জন্যে চীনের ওপরে ব্যাপকভাবে নির্ভরশীল ছিল। তাদের হাতে ছিল চীনের তৈরি অত্যাধুনিক বলে দাবি করা রাডার এবং যুদ্ধ বিমান, কিন্তু আমেরিকার অপারেশনের সময় এগুলো কার্যত যে খেলনা প্রমাণিত হয়েছে। JY-27 রাডার যেটা চীন দিয়েছিল, সেটা হেরে গেছে। চীন দাবি করত তাদের এই রাডার আমেরিকার যে স্টেলথ ফাইটার যেসব প্লেন আছে, যুদ্ধ বিমান F-22 বা F-35, তাদেরকে ধরতে সক্ষম। ভেনেজুয়েলা এই রাডারগুলোকে তাদের আকাশ প্রতিরক্ষার মেরুদণ্ড বানিয়েছিল, কিন্তু আমেরিকার হামলার সময় এই রাডারগুলো আমেরিকান বিমানকে শনাক্তই করতে পারেনি। ইলেকট্রনিক জ্যামিংয়ের মাধ্যমে আমেরিকা এগুলোকে অন্ধ করে দিয়েছিল। একে সমর বিশেষজ্ঞরা চীনা প্রযুক্তির বড় বিপর্যয় হিসেবে দেখছেন। ভেনেজুয়েলার বিমান বাহিনীতে চীনের তৈরি K-8 কারাকোরাম বিমান ছিল, কিন্তু আমেরিকার হামলার গতি এবং প্রযুক্তির সামনে এগুলো উড়তেই পারেনি, কোনো প্রতিরোধও করতে পারেনি। VN-4 আর্মার্ড ভেহিকল, মাদুরোর ন্যাশনাল গার্ড, তারা চীনের এই VN-4 সাঁজোয়াজ গাড়ি ব্যবহার করত, কিন্তু আমেরিকার ডেল্টা ফোর্সের ঝটিকা আক্রমণের মুখে এগুলো কোনো কাজেই আসেনি। চীন
তাদের অস্ত্রকে সস্তা ও সেরা বলে বিশ্ববাজারে বিক্রি করে। কিন্তু ভারতের অপারেশন সিন্দুর প্রথম এবং এবার আমেরিকার অপারেশন রিজলভ প্রমাণ করে দিল যে আধুনিক ইলেকট্রনিক ওয়ারফেয়ার বা জ্যামিং প্রযুক্তির সামনে চীনা অস্ত্র একেবারে ভোঁতা। ভেনেজুয়েলা ভেবেছিল তারা নিরাপদ, কিন্তু তাদের চীনা রাডারগুলো আমেরিকার বিমানের অবস্থান ধরতেই পারেনি। এটি ভারতের জন্য একটি বড় স্বস্তির খবর, কারণ পাকিস্তানের হাতেও প্রচুর চীনা অস্ত্র, বাংলাদেশের কাছেও তাই। তাদের এই চীনা রাডার রয়েছে, চীনা অস্ত্র। ভেনেজুয়েলার এই ঘটনা প্রমাণ করে সত্যিকারের যুদ্ধের ময়দানে চীনা প্রযুক্তির ওপর ভরসা করাটা কত বড় বোকামি হতে পারে। ভেনেজুয়েলার ঘটনা ভারতের জন্য শাপে বর। একদিকে সস্তা তেল ও আমেরিকার সঙ্গে বাণিজ্যের সুবিধা, আর অন্যদিকে চীনা অস্ত্রের দুর্বলতা, এটা একেবারে প্রমাণিত হয়ে যাওয়া। সব মিলিয়ে এটি ভারতের কৌশলগত অবস্থানের জন্য অত্যন্ত ইতিবাচক। তৃতীয় যে ব্যাপারটি এই ঘটনার ফল আউট, সেটা হলো ইউনূসের বিদায়ের ব্যাপারে ভারতের ভূমিকা এবার আরও প্রবল হবে আমেরিকার কাছে, ভারতের কাছাকাছি হওয়ার ফলে। আর সেজন্যই ভারতের এই নরম প্রতিক্রিয়া। বিরোধী দলগুলো ভারতের, যেমন কংগ্রেস ও বাম দলগুলো, মোদী সরকারের এই অবস্থানের তীব্র সমালোচনা করেছে। বিরোধী দলগুলো বিষয়টিকে দেখছে নীতি ও নৈতিকতার জায়গা থেকে। তারা বলছে আজ ভেনেজুয়েলার সঙ্গে যা হলো, কাল অন্য কোনো দেশের সঙ্গেও তা হতে পারে, তাই ভারতের উচিত এর প্রতিবাদ করা। কিন্তু তারা যে ভেতরে ভেতরে খুশি হচ্ছে এবং আমেরিকার কাছে কিছু প্রত্যাশা করছে, সেই প্রত্যাশাটাও কিন্তু বেরিয়ে এসেছে এই কংগ্রেসেরই একটি মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী, কংগ্রেসি মুখ্যমন্ত্রী পৃথ্বীরাজ চৌহানের এবং মল্লিকার্জুন খাড়গে এদের কথায়। তারা খুশির কথাটা মুখ থেকে বার করেও ফেলেছে। ভোটে জিতে ক্ষমতায় আসার সম্ভাবনা নেই, তাই রাহুল গান্ধী ও তার দলবল বলছে মাদুরোর মতো যদি মোদিকে ধরে নিয়ে যায় আমেরিকা, বেশ হয়। তাহলে পাগল আর কাকে বলে? পাগল বলা যায়, দেশের দুশ্মনও বলা যায়। মোদী সরকার ভেনেজুয়েলাকে দেখছে জাতীয় স্বার্থের দৃষ্টিকোণ থেকে। এইবার যে কথাটা নিয়ে শুরু করেছিলাম, সেটা 3 থেকে 5 জানুয়ারি, এই 3 দিন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী তথা উপপ্রধানমন্ত্রী ইসাক দার, তিনি গেছেন চীনে এবং সেখানে তারা একটা বড় সেখানে বৈঠক করেছেন। বেশ কিছু কারণ একটা 3 দেশকে নিয়ে একটা জোট বাঁধছেন তারা। কোন কোন 3 দেশ? চীন, পাকিস্তান এবং বাংলাদেশ। বৈঠকের পরে তারা পাকিস্তানের ইসাকদার তিনি ফোন করেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টাকে এবং সেখানটায় তারা এখন এগোচ্ছে যে মুহূর্তে, কারণ আমেরিকার সমর্থনে ভারত বাংলাদেশে যে কোনো মুহূর্তে বড়সড় কোনো অভিযানে নামতে পারে। সেইটাকে মাথায় রেখে দিয়ে চীনের সাথে একটা ত্রিদেশীয় জোট করেছে। কিন্তু মুশকিলটা হচ্ছে বাংলাদেশ যেমন আমেরিকাকেও এড়িয়ে যেতে পারবে না, তেমনি পাকিস্তানও এড়িয়ে যেতে পারবে না। আর চীন যদি বাংলাদেশে ভারত কোনো সামরিক অভিযান করে, তাহলে চীন এগিয়ে আসতে পারবে না। চীনের অর্থনীতি এবং এখন তার সামরিক ক্ষমতা প্রশ্নের মুখে এসে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে তবু ওই যে ভারত বিরোধিতা, তার জন্যই চেষ্টা করছে। 3টে জোট হয়েছে, ইউনূসের সরকার, পাকিস্তান সরকার এবং চীন সরকার। কিন্তু আমেরিকা ভারতের সাথে একেবারে সক্ষম যে আসবে, একদম প্রত্যক্ষভাবে ভারতের সাথে যুদ্ধে জড়িয়ে পড়বে, মানে ভারতের সমর্থনে বাংলাদেশে ঝাঁপিয়ে পড়বে, এমন কথা ভাবার কোনো কারণ নেই, তার দরকারও নেই। আমেরিকা শুধু যেটা করবে সেটা ভারতের যে কোনো ব্যবস্থাকেই সমর্থন করে যেতে হবে তাদের। কারণ এই সমর্থন করা ছাড়া তাদের সামনে এই দক্ষিণ এশিয়ায় ভারত ছাড়া তাদের সামনে কোনো গতি নেই। পাকিস্তানকে যতই তোল্লাই দিক পেছন থেকে, তাতে বড় কোনো লাভ হবে না।
বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, সুন্দরবন থেকে জাফলং, কোথাও অধ্যাপক ইউনূস ঘোষিত ইতিহাস সেরা ভোটের আমেজ বলতে কিছুই পাওয়া যাচ্ছে না। আবার নিয়ন্ত্রিত নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিয়ে সরকারের মিত্রদের মধ্যে চলছে নানা ধরনের টানাপোড়েন। অধ্যাপক ইউনূসের কার্যালয়ের চিন্তা হলো বাংলাদেশের মানুষের মধ্যে ভোট নিয়ে যে ইমেজ তৈরি হয়েছে তাতে গণভোটে না জয়যুক্ত হলে আম ছালার সব না একসাথে শেষ হয়ে যায়। দেশের মানুষের মধ্যে আগ্রহ সৃষ্টিতে ব্যর্থ হওয়া এই নির্বাচন থেকে বিদেশিরাও মুখ ফিরিয়ে নিতে শুরু করেছে। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে এর মধ্যে 26টি দেশ ও 7টি আন্তর্জাতিক সংস্থার মোট 83 জনকে প্রধান নির্বাচন কমিশনার এম নাসিরুদ্দিন চিঠি পাঠিয়েছেন। কিন্তু এর মধ্যে বেশিরভাগ প্রভাবশালী দেশ ও সংস্থা তাদের অনাগ্রহের কথা এরই মধ্যে অনানুষ্ঠানিকভাবে জানিয়েছে। জাতিসংঘ বলেছে বাংলাদেশের নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর পরিকল্পনা নেই তাদের। গত 1 নভেম্বর বাংলাদেশের অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নয় এমন নির্বাচনে সহযোগিতা থেকে সরে আসতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়ে চিঠি দিয়েছিল আওয়ামী লীগ। জানা গেছে নির্বাচনে সব দল অংশ নিতে না পারায় এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হওয়ায় সরকার সমর্থক কিছু সংস্থা ও দেশ ছাড়া বেশিরভাগ বিদেশিরাই পর্যবেক্ষণে আসতে আগ্রহী নয়। এমন পরিস্থিতিতে বিদেশিদের আকৃষ্ট করতে নির্বাচন কমিশন দিয়েছে লোভনীয় অফার। বিদেশি পর্যবেক্ষকদের আবাসন বা অ্যাকোমোডেশন ও ফুড বা খাবারের যাবতীয় ব্যয়ভার বহন করার ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন। কমিশনের এই অদ্ভুত সিদ্ধান্ত নিয়ে এর মধ্যে বিতর্কের ঝড় উঠেছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বা টিআইবির বিদেশি নির্বাচন পর্যবেক্ষকদের থাকা খাওয়ার খরচ বহনের নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে অপরিণামদর্শী, বৈষম্যমূলক এবং স্বার্থের দ্বন্দ্ব সৃষ্টিকারী বলছে। সবচেয়ে বড় কথা হলো আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা অনুযায়ী ইইউ বা কমনওয়েলথের মতো নামকরা সংস্থাগুলো কোনো দেশের টাকায় নির্বাচন পর্যবেক্ষণে যেতে পারে না। প্রশ্ন হলো নির্বাচন কমিশন আসলে দেশের টাকা দিয়ে কোন ভুঁইফোর সংস্থাগুলোকে আনতে এমন ঘোষণা দিল? অথবা ইউনূসের শাসনামলের ধারাবাহিকতায় নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে কম বেশি প্রতিদিন দেশের কোথাও না কোথাও খুন খারাপি আর মব সন্ত্রাস চলছে। এমন পরিস্থিতিতে নির্বাচন কমিশন চিন্তিত অস্ত্র উদ্ধার আর সন্ত্রাস নিয়ে। নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ অবশ্য দাবি করেছেন অবৈধ অস্ত্র উদ্ধারে 15 জানুয়ারি থেকে যৌথ বাহিনীর অভিযান আরো গতিশীল হবে। অবশ্য এমন কথা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে গত 16 মাস ধরে শোনা যাচ্ছে। এর মধ্যে সরকারি কিংস পার্টিগুলোর আশঙ্কা হলো লেভেল প্লেইং ফিল্ড নিয়ে তাদের অভিযোগ নির্বাচনের আগে একটি নির্দিষ্ট দলের প্রতি প্রশাসন এক ধরনের একতরফা পক্ষপাতিত্বের পরিচয় দিচ্ছে। জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির মুখপাত্র দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া 6 ডিসেম্বর নির্বাচন কমিশনে গিয়ে এমন অভিযোগের কথা শুনিয়ে এসেছেন। জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ ও গণভোট সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে হবে কিনা তা নিয়ে শঙ্কার কথা জানিয়েছেন কিছুদিন আগে সরকারের কিচেন ক্যাবিনেটের সদস্য থাকা এই উপদেষ্টা। অন্যদিকে অন্তর্বর্তী সরকার চিন্তিত গণভোট নিয়ে। প্রচারণায় নেমেও মানুষের মধ্যে তেমন সাড়া ফেলতে না পারায় নতুন নতুন কর্মসূচি হাতে নিতে যাচ্ছে সরকার। এমন পরিস্থিতির মধ্যে জাতিসংঘ বলছে বাংলাদেশের সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর কোনো পরিকল্পনা সংস্থাটির নেই। 6 জানুয়ারি নিয়মিত ব্রিফিং এ বিষয়ে প্রশ্নের জবাবে জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টেফান দুজারিক বলেন জাতিসংঘ নিজে নির্বাচন পর্যবেক্ষক পাঠায় না যদি না সাধারণ পরিষদ বা নিরাপত্তা পরিষদের পক্ষ থেকে কোনো ম্যান্ডেট থাকে। এটি এখন আর জাতিসংঘের কাজের অংশ নয়। জাতিসংঘ সবশেষ 2024 সালে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচনে একটি বিশেষজ্ঞ প্যানেল পাঠিয়েছিল। দর্শক, বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নয় এমন নির্বাচনের সহযোগিতা থেকে সরে আসতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে আওয়ামী লীগ গত 1 নভেম্বর জাতিসংঘকে চিঠি দিয়েছিল। ঢাকায় জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি বা ইউএনডিপির প্রতিনিধি স্টেফান লিলার বরাবর পাঠানো চিঠিতে এই আহ্বান জানানো হয়। দলের পক্ষে চিঠিটি পাঠিয়েছিলেন সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। দর্শক, শুধু জাতিসংঘ নয় আরো বহু সংস্থা থেকে ইতিবাচক সাড়া পাচ্ছে না বাংলাদেশের নির্বাচন কমিশন। জানা গেছে এরই মধ্যে 26টি দেশ ও 7টি আন্তর্জাতিক সংস্থার মোট 83 জনকে প্রধান নির্বাচন কমিশনার এম নাসিরুদ্দিন চিঠি পাঠিয়েছেন। এসব ব্যক্তিদের আসা যাওয়ার খরচ সহ
5 দিনের বিশেষ আতিথেয়তা দিতে চেয়ে আমন্ত্রণ জানিয়েছে ইসি। গত 30 ডিসেম্বর পাঠানো চিঠিতে সংশ্লিষ্টদের 15 জানুয়ারির মধ্যে এ বিষয়ক তথ্য নির্বাচন কমিশনকে নিশ্চিত করতে বলা হয়েছে। আগ্রহী বিদেশি গণমাধ্যম, সাংবাদিক সহ পর্যবেক্ষকদের 17 জানুয়ারির মধ্যে ইসিতে আবেদনের সময়সীমাও নির্ধারণ করা হয়েছে। আন্তর্জাতিক সংস্থার মধ্যে সার্ক, কমনওয়েলথ, ওআইসি, অ্যানফ্রেল, এওএ, আইআরআই ও এনজিআই রয়েছে। সূত্রগুলো বলছে এখনো পর্যন্ত ইউ ছাড়া অন্য কোনো সংস্থার পক্ষ থেকে প্রাথমিক সম্মতিও পায়নি ইসি। তবে সূত্রগুলো বলছে আসন্ন সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য ইউরোপীয় ইউনিয়নের প্রধান পর্যবেক্ষক ও ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভার্স ইজাপস 8 জানুয়ারি ঢাকায় আসছেন। এই সফরের পরও নির্বাচন পর্যন্ত আরো 2 বার বাংলাদেশ সফর করার কথা রয়েছে তার সফরের পরেই ইইউ চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। এমনকি পাকিস্তান, তুরস্ক ছাড়া অন্য দেশগুলোর কাছ থেকে এখনো ইতিবাচক সাড়া মেলেনি। 2008 সালে নবম সংসদ নির্বাচনে রেকর্ড সংখ্যক 593 জন বিদেশি পর্যবেক্ষক ভোট পর্যবেক্ষণ করেছিলেন। বিদেশিদের কাছ থেকে ইতিবাচক সাড়া না পাওয়ার মধ্যে বাংলাদেশের নির্বাচন কমিশন ঘোষণা করেছে তারা বিদেশি পর্যবেক্ষকদের আবাসন ও খাবারের খরচ বহন করবে। পর্যবেক্ষকদের আতিথেয়তায় ইসি বিভিন্ন দেশ থেকে আগত মোট 83 জন বিদেশি পর্যবেক্ষকের আবাসন বা অ্যাকোমোডেশন বা ফুড ও খাবারের যাবতীয় ব্যয়ভার বহন করবে। নির্বাচন কমিশনের দাবি, আন্তর্জাতিক অঙ্গনে নির্বাচনের বিশ্বাসযোগ্যতা তুলে ধরতেই কমিশনের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। অথচ আন্তর্জাতিক বিধান বলছে নির্বাচন কমিশন এমনটা করতে পারে না, কারণ এই সিদ্ধান্তটি আন্তর্জাতিক নির্বাচনী পর্যবেক্ষণের মূল স্তম্ভ এবং 2025 সালের ডিক্লারেশন অফ প্রিন্সিপালস বা ডিওপি এর সরাসরি পরিপন্থী। ফলে নির্বাচন কমিশনের এমন সিদ্ধান্তের পর কমনওয়েলথ, ইইউ, আইআরআই এর মতো নামকরা সংস্থাগুলো বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণে এসে বিতর্কে জড়াবে কিনা সে সন্দেহ দেখা দিয়েছে। 2005 সালে জাতিসংঘে গৃহীত আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষণের মূল নীতিমালার 6 নম্বর অনুচ্ছেদে স্পষ্ট বলা হয়েছে, আন্তর্জাতিক পর্যবেক্ষণ মিশনগুলো সেই দেশের সরকারের কাছ থেকে কোনো অর্থায়ন বা অবকাঠামোগত সহায়তা গ্রহণ করবে না যে দেশের নির্বাচন তারা পর্যবেক্ষণ করছে, কারণ এটি স্বার্থের সংঘাত বা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তৈরি করে এবং মিশনের প্রতিবেদনের উপর মানুষের আস্থা কমিয়ে দেয়। স্বাগতিক দেশের পক্ষ থেকে পর্যবেক্ষকদের খরচ বহন করাকে আন্তর্জাতিক পরিমণ্ডলে ব্রাইবিং দ্য অবজারভার বা পর্যবেক্ষকদের প্রভাবিত করার চেষ্টা হিসেবে দেখা হয়। নির্বাচন কমিশন একটি সাংবিধানিক সংস্থা হলেও তারা সরকারের বাজেটের উপর নির্ভরশীল, ফলে তাদের দেওয়া আতিথেয়তা গ্রহণ করলে পর্যবেক্ষকদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বা টিআইবি নির্বাচন কমিশনের এই ঘোষণাকে অত্যন্ত অদ্ভুত এবং সন্দেহজনক বলে মনে করছে। টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান মনে করেন, যারা সরকারের টাকা খরচ করে পর্যবেক্ষণ করতে আসবে তারা এক ধরনের ভাড়াটে পর্যবেক্ষক হিসেবে কাজ করতে পারে। এটি নির্বাচন কমিশনকে আন্তর্জাতিকভাবে একটি আজ্ঞাবহ প্রতিষ্ঠান হিসেবে জাহির করার সুযোগ করে দেবে। যখন একজন পর্যবেক্ষক ইসির টাকায় 5 তারকা হোটেলে থাকবেন এবং তাদের সরবরাহকৃত খাবার খাবেন, তখন সেই পর্যবেক্ষকের পক্ষে ইসির ভুল বা জালিয়াতি নিয়ে নিরপেক্ষ প্রতিবেদন দেওয়া নৈতিকভাবে কঠিন হয়ে পড়ে। এটি একটি গাইড ট্যুরের মতো পরিস্থিতি তৈরি করে, যেখানে আয়োজক দেশ কেবল তাদের সুবিধাজনক দৃশ্যগুলোই বিদেশিদের দেখাতে চায়। টিআইবি বলছে এই সিদ্ধান্ত স্পষ্টতই বৈষম্যমূলক, কারণ বিদেশি পর্যবেক্ষকদের জন্য এমন সুবিধা দেওয়া হলে দেশি পর্যবেক্ষকদের ক্ষেত্রেও একই ব্যবস্থা প্রযোজ্য হওয়া উচিত। সবশেষ জর্জিয়ায় 2024 সালের নির্বাচনে এ ধরনের ভাড়া করা 23 জন বিদেশি পর্যবেক্ষক অংশ নেওয়ার ঘটনা নিয়ে সমালোচনা হয়। টিআইবি বাংলাদেশের নির্বাচন কমিশনের অফার করা এই সুবিধা না নেওয়ার জন্য বিদেশি পর্যবেক্ষকদের প্রতি আহ্বান জানিয়েছে। দর্শক, বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, অন্তর্ভুক্তিমূলক একটি জাতীয় সংসদ নির্বাচনের দাবি বহুদিনের। বিদেশিদের পক্ষ থেকেও বিভিন্ন সময় এ ব্যাপারে বলা হয়েছে। নানান টালবাহানার পর সরকারের পক্ষ থেকে 12 ফেব্রুয়ারি নির্বাচনের ঘোষণা দেওয়া হয়েছে, কিন্তু সে নির্বাচন নিয়ে দেশের মধ্যে যেমন আবহ তৈরি হচ্ছে না, তেমনি বিদেশিদের মধ্যেও আগ্রহ দেখা যাচ্ছে না। প্রশ্ন হলো, এমনটা হচ্ছে কেন? 2008 সালে পর্যবেক্ষক পাঠিয়েছিল এমন 2টি দেশের কূটনীতিকরা বলছেন, আগের মতোই বাংলাদেশের এবারে নির্বাচন একটি প্রেডিক্টেবল ড্রামা বা পূর্ব নির্ধারিত নাটকে পরিণত হচ্ছে কিনা তা নিয়ে তাদের আশঙ্কা আছে। ইলেকশন না হয়ে
সিলেকশন হলে সেটির জন্য বিদেশি সংস্থাগুলো লক্ষ লক্ষ ডলার খরচ করতে চায় না। ওই দুই কূটনীতিক বলছেন, আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন হচ্ছে, আওয়ামী লীগের সহযোগী দলগুলো চাপের মধ্যে আছে, ফলে এই নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে না এমন আশঙ্কা থেকেই যাচ্ছে। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা এমন নির্বাচন পর্যবেক্ষণ করতে চায় না যেখানে প্রধান একটি রাজনৈতিক শক্তিকে আগে ভাগে মাঠ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। যেমন কমনওয়েলথের মহাসচিব তার সফরে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজনের পরামর্শ দিয়ে গিয়েছিলেন। জানা গেছে, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন না হলে কমনওয়েলথ ও এর বেশিরভাগ সদস্য রাষ্ট্র পর্যবেক্ষক পাঠানোর সম্ভাবনা খুবই ক্ষীণ। আবার সরকারের মিত্র দলগুলোর মধ্যে বিভেদ স্পষ্ট হয়ে উঠেছে, ফলে অনেকেই মনে করছেন এই নির্বাচন কেবল একটি বিশেষ পক্ষকে জয়ী করার আয়োজন মাত্র, যেখানে প্রকৃত রাজনৈতিক প্রতিযোগিতা অনুপস্থিত থাকবে। বিদেশিদের আশঙ্কা, অন্তর্বর্তী সরকারের ব্যর্থতায় এই নির্বাচনে সহিংসতার আশঙ্কা ব্যাপক। তফসিল ঘোষণার পর থেকে একের পর এক হত্যাকাণ্ড সেই সংখ্যাকে আরো বাড়িয়ে দিয়েছে। এমন পরিস্থিতিতে ভোটাররা নিশ্চিন্তে ভোট দিতে পারবেন কি না সেটি নিয়ে অনিশ্চয়তাও আছে। বড় দেশগুলোর বেশিরভাগ দূতাবাস নির্বাচনী প্রচার শুরু হলে নিজেদের কর্মীদেরকে অতিরিক্ত সতর্কতার সাথে চলাফেরার পরামর্শ দিয়ে রেখেছে। এমন পরিস্থিতিতে পর্যবেক্ষক টিম পাঠানোর সিদ্ধান্ত নেওয়ার পক্ষেই বেশিরভাগ দেশ ও দাতা সংস্থা। দর্শক, বিদেশি পর্যবেক্ষকরা কখনো একটি দেশের গণতন্ত্রকে উদ্ধার করতে পারে না, তারা কেবল আয়নার মতো কাজ করে। কিন্তু আবাসন ও খাবারের খরচ দিয়ে কেবল কিছু ভাড়া করা পর্যবেক্ষক পাওয়া সম্ভব, কিন্তু আন্তর্জাতিক মহলের আস্থা অর্জন কি সম্ভব? যদি নির্বাচনের সকল পক্ষের অংশগ্রহণ নিশ্চিত না হয়, তবে এই নির্বাচনটি ইতিহাসে কেবল আরেকটি নিয়ন্ত্রিত আনুষ্ঠানিকতা হিসেবে স্থান পাবে। এখন এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।